প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমরা সাধারণত বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা সামগ্রিকভাবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল তারপরে 6 মাস অতিবাহিত হয়েছে এবং এই 6 মাসে বিএনপি সরকারের যে পথ চলা এবং রাজনৈতিক এবং সরকার পরিচালনায় যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটার একটা বিশ্লেষণ করবার চেষ্টা করবে এবং সেই লক্ষ্যে আজকে আমরা দুজন বিশ্লেষককে আমন্ত্রণ জানিয়েছি। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার নিকটতম ডানে রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ সেই ডিপার্টমেন্টের, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলে যে একটি প্ল্যাটফর্ম রয়েছে সেটির সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ডক্টর শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি সেখানে নৃবিজ্ঞান পড়ান, কিন্তু তার যে স্পেশালাইজেশন সেটির ভেতরে রয়েছে জেন্ডার এবং যে উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে চিন্তাগুলো রয়েছে, ভাবনাগুলো রয়েছে, তত্ত্বগুলো রয়েছে, সেগুলো নিয়ে তিনি কাজ করেন এবং রাজনীতি নিয়ে, পলিটিক্যাল যে ডেভেলপমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশের ইন পার্টিকুলার তার বিশেষ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। ডক্টর শাহান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে গত 6 মাসে, মানে 6 মাসের আগে যে রেজিমটি আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকারের কথা বলছি না আমি, আওয়ামী লীগ সরকারের সময় যে রেজিমটির যে শাসন ব্যবস্থা সেটি নিয়ে যে হতাশা ছিল, অনেকে মনে করেছেন যে একটি রাজনৈতিক সরকার আসার পরে সেটি রাতারাতি বদলে যাবে। সেটা তো হয় না, কিন্তু গত 6 মাসে আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে এক ধরনের হতাশা রয়েছে, প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব মেলাতে শুরু করেছেন অনেকেই। আপনার কাছে কি মনে হয় যে 6 মাস তো যথেষ্ট সময় নয়, সেক্ষেত্রে এই হতাশাটাকে আপনি কিভাবে দেখেন এবং এই যে 6 মাসের যে পথ চলা সেটি কি এক ধরনের ইন্ডিকেশন কিনা অ্যাকর্ডিং টু ইয়োর পয়েন্ট অফ ভিউ, যদি সেটি দিয়ে শুরু করি? না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি একটু পেছন দিক থেকে আসি, আমাদের আগের যে রেজিমটা, এখন দুটো রেজিমের মধ্যে একটা মূল দাগে একটা বড় ধরনের পার্থক্য আছে। একটাকে আপনি অথরিটেরিয়ান বা কর্তৃত্বপরায়ণ রেজিম বলবেন, আর একটা হচ্ছে কি অ্যাটলিস্ট মিনিমালি ডেমোক্রেটিক একটা রেজিম যে একটা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসছে। সো এইখানে একটা বড় দাগে পার্থক্য আছে। একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের সার্ভাইভাল বা টিকে থাকা যেভাবে হয় এবং এটার জন্য হচ্ছে গিয়ে যে ধরনের বার্গেইন তাকে করতে হয়, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সার্ভাইভালের স্ট্র্যাটেজিটা রিলেটিভলি ডিফারেন্ট। সো সেই জায়গায় একটা বড় ধরনের পার্থক্যের জায়গা আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখেছি যে আগের রেজিমটাও তো হচ্ছে আপনার 2008-এর নির্বাচনে জেতার সাথে সাথেই তো আসে অথরিটেরিয়ান হয়ে যায়নি। তাকে 2014 সালের মধ্য দিয়ে যেতে হয়েছে, 2018 সালের মধ্য দিয়ে যেতে হয়েছে, 2024 সালের মধ্য দিয়ে যেতে হয়েছে। এইভাবে ধাপে ধাপে হচ্ছে গিয়ে সে তার যে ভয়াবহ রূপটা সেই জায়গাটা হচ্ছে গিয়ে নিয়েছে। যদি আমি সেই জায়গাটায় দেখি, অথরিটেরিয়ান গভর্নমেন্ট যেটা ছিল তার সার্ভাইভালের একটা বড় সূত্র আপনি যদি দেখেন 2014-2018-তে সে একটা ফেভারেবল ইকোনমিক এনভায়রনমেন্ট পেয়েছে। এই ফেভারেবল একটা ইকোনমিক এনভায়রনমেন্টের কারণে যেটা হয়েছে হচ্ছে গিয়ে যে জনসাধারণ বা সাধারণের জীবিকার কথা বলেন, সেখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল, যেইটা এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি যদি দেখেন যে 2020-এর কোভিড বা 2021-এর কোভিডের পর থেকে যখনই অর্থনৈতিক জায়গায় একটা ধস নেমেছে, তারপর থেকেই কিন্তু হচ্ছে গিয়ে রেজিমটা শেকি হওয়া শুরু করেছে। তার মানে গণতান্ত্রিক দিকে যাত্রার সাথে এই অর্থনৈতিক ব্যর্থতার একটা বড় ধরনের সম্পর্ক কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন ধরনের সার্ভে যেগুলো করা হয়েছিল 2018, 19, 20 প্রত্যেকটাতে তখনকার রেজিমের একটা ইন্টারেস্টিংলি অ্যাপ্রুভাল রেট ওয়াজ কোয়াইট হাই। এটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি পারফরমেন্স লেজিটিমেসি। যে রেজিম অনেক সময় এরকম একটা স্ট্র্যাটেজি নেয় যে তোমার গণতন্ত্র লাগবে না, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ইকোনমিক গ্রোথ দিতে পারছি, প্রডিউস করতে পারছি, সেটাই হচ্ছে কি আমার লেজিটিমেসি। আমার লেজিটিমেসি আসছে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে না, পারফরমেন্স থেকে। এই একটা রেজিডুয়াল ইফেক্ট, আমি বলবো এই রেজিডুয়াল ইফেক্টটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, আমরা যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টে চলে আসছি তখন আপনার পলিটিক্যাল সিস্টেমে কিছু পজিটিভ ইম্প্যাক্ট এসেছে ডেমোক্রেসিতে আপনার ট্রান্সফরমেশনের পরে। আপনার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কম্পেয়ার করি, আমি বলছি না যে খুব ভালো একদম মানে সকল পরিবর্তন চলে এসেছে, যদি আমি কম্পেয়ার করি অথরিটেরিয়ান রেজিমের সাথে, তাহলে হচ্ছে গিয়ে ফ্রিডম অফ ওপিনিয়ন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মোবিলাইজেশন, সেই জায়গায় কিছু পজিটিভ চেঞ্জ এসেছে। কিন্তু যেটা বললাম যে রেজিডুয়াল ইফেক্টে মানুষের যে এক্সপেকটেশন,
সেইটা হচ্ছে যে আপনার ইকোনমিক যেই সার্ভাইভালের জন্য যে জিনিসপত্রগুলো দরকার সেই জায়গা থেকে আমি এই রেজিমের দুইটা সমস্যা দেখি। একটা সমস্যা হচ্ছে যে একটা সমস্যা তার নিয়ন্ত্রণের বাইরে, অনেক ক্ষেত্রে গ্লোবালি যে প্রবলেমগুলো তাকে ফেস করতে হচ্ছে ইকোনমিক্যালি, আপনি মিডল ইস্টের ক্রাইসিস থেকে শুরু করে এই সব জায়গা, সেইটা তাকে সেই ইকোনমিক প্রোডাকশনের জায়গাটাতে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে ফেলেছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ইকোনমিক গ্রোথটাকে সাস্টেইন করা বা মেনটেন করা সেই ধরনের কোনো সমস্যার মধ্যে, সে ধরনের কোনো ব্যাপারের মধ্যে সে যেতে পারছে না, যেইটা জনগণকে ফ্রাস্ট্রেটেড করছে। সো হতাশার একটা জায়গা আসছে, যখন আপনি 2017, 18, 19-এর সাথে কম্পেয়ার করছেন, সেই জায়গায় একটা হতাশার জায়গা চলে আসছে। দ্বিতীয় যেইটা আপনি যেটা বললেন যে এই সরকারের আর্লি ইন্ডিকেশন কি দেখছি, এইখানে আমি বরং বেশ কিছু সংকটের জায়গা দেখি। কারণ 2024-25-এর যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার তো একটা দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যবস্থায় স্ট্রাকচারে একটা বড় ধরনের পরিবর্তন আনা, যাতে ভবিষ্যতে একটা কর্তৃত্ববাদী সরকারের উত্থান ডিফিকাল্ট হয়। সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের ডিসকাশন করেছি, সেইটার আমরা মানে প্রজ অ্যান্ড কনস নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। কিন্তু বর্তমান বিএনপি সরকার ইকোনমিক যে অ্যাক্টিভিটিস সেইটাতে যতখানি জোর দিচ্ছে, সেটাকে সাপোর্ট করার জন্য যে পলিটিক্যাল ফাউন্ডেশনটা তৈরি করা দরকার, মানে গণতন্ত্র তো শুধু ভোট আপনাকে এটা গণতন্ত্রের ট্রানজিশন দিল, কিন্তু গণতন্ত্রকে যদি আমি প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তাহলে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার যে ব্যাপারটা, সেই জায়গাটাতে আমি এই সরকারের এখন পর্যন্ত খুব বেশি সিরিয়াসনেস দেখছি না। সেইটা আমার কাছে অনেক বেশি সংকটের জায়গা মনে হয়। কারণ আপনি যদি প্রতিষ্ঠানগুলোকে না দাঁড় করান, তাহলে ভবিষ্যতে এই সরকারই একটা নির্বাচন দিতে কতখানি আগ্রহী হবে সেই সংখ্যা থেকে যাবে। আপনার দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে হিউম্যান রাইটস ভায়োলেশন না করার ক্ষেত্রে এই সরকারের উপরে কোনো ধরনের চেক থাকছে কি না, সেই প্রবলেমগুলো চলে আসে। সো আর্লি ইন্ডিকেশনে আমি এখনও শঙ্কা দেখছি। আমি বলছি না যে পুরো ঘটনাটাই আবার ওই দিকে চলে যাবে, কিন্তু ইকোনমিক ক্রাইসিস এবং একই সাথে সাথে রাজনৈতিক জায়গাগুলোতে এই জায়গাতে খুব স্পষ্ট দিক নির্দেশনার অভাব আমার মনে বেশ কিছু শঙ্কা জাগাচ্ছে যে গণতন্ত্রের যাত্রা শুরু করলেও এটাকে আমরা সুসংহত রাখতে পারবো কিনা। থ্যাংক ইউ ডক্টর আসিফ শাহান। একই প্রশ্ন আপনার কাছে ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে কি মনে হচ্ছে এই 6 মাসটাকে আপনি কিভাবে দেখছেন? মানুষ তো এক ধরনের কম্পেয়ার করতে চায় যে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কাছে তার স্বাভাবিকভাবে প্রত্যাশাটা বেশি। আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে একটা ভীতি হয়তো কাজ করবে যে এই পরিণতি হয়তো এরকম হতে পারে, কিন্তু আগের অবস্থা যাতে ফিরে না যায় সেই কারণে যে ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার বা ইন্ডিপেন্ডেন্স দরকার, সেই জায়গাটিতে তো আমরা যাওয়ার জন্য যে উদ্যোগ সেটি দেখছি না। সেই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। যে মানে আমার পর্যবেক্ষণ খুব স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনি উদ্যোগ দেখবেন না, এটা খুব অবভিয়াস ছিল। এটা নিয়ে বিস্মিত হবার কিচ্ছু নেই। তার কারণ কিন্তু আমি আপনাকে এই কারণেই বলেছিলাম যে একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে পাওয়ার, কারণ আপনার ইন্টারিমের কাজ তো জনতুষ্টবাদিতা না। দেখেন, যে কোনো নির্বাচিত গভর্নমেন্ট যখন সে গভর্নমেন্ট চালায়, স্টেট যখন তার ইস্যুতে থাকে, মন্টেস্কো রুশো বলেন যে আপনি তো নিজেই আপনার পরাধীনতা স্বীকার করেন, এবং স্টেটের তো একটা কর্তৃত্ববাদী চরিত্র আছে রাষ্ট্রের, তাই না? তো রাষ্ট্র তো বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, সে কি জন্য তার বল প্রয়োগকারী ইনস্টিটিউশনগুলোকে তার হাত থেকে ছুটে দিবেন? এই সংস্কারের যে দাবিগুলো আসছে, সেই বিষয়গুলো কিন্তু আপনার এটা আমরা কিন্তু তখনই বুঝতে পারছিলাম যে আপনার এটা ইন্টারিমের হাত থেকে নির্বাচিত গভর্নমেন্টের কাছে যখনই যাবে, তখন কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট আসলে সে তো স্টেট চালাতেও পারবে না। এটাও আমি বলতে চাই একজন নৃবিজ্ঞানী হিসেবে। কারণ আমাদের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি ইনস্টিটিউশনাল এই কাজটা যদি ইন্টারিম করে যেত, তখন কিন্তু সেই করতো, কারণ সে তো পপুলার হতে চায়। ডক্টর স্নিগ্ধা, আপনি যে রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্রের কথা বললেন, সেটির বিপরীতে আমরা পৃথিবীতে কি এমন উদাহরণ দেখি না যে রাষ্ট্রগুলো একটা সময় বর্বর ছিল, সেই রাষ্ট্র সভ্যতার প্রয়োজনে তারা মানবিক হওয়ার চেষ্টা করছে, ফেয়ারনেসের যে প্রশ্নটা বা ইকুয়ালিটির যে প্রশ্নটা, সেদিকে তারা যাচ্ছে। তো সেই জায়গাটিতে আমাদের মানে যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? মানে এটা কি রাজনৈতিক প্রসেসের মধ্যে? আপনি যে রাষ্ট্রগুলোর কথাও বলছেন, সেই রাষ্ট্রগুলোর ইতিহাস যদি ঘেঁটে দেখেন, তারাও কিন্তু মানে খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছে। তারাও কিন্তু এরকম একটা কর্তৃত্ববাদী চরিত্রের মধ্যে দিয়ে গিয়েছে। সেটা আপনি যে কোনো ইউরোপিয়ান সোসাইটি দেখেন বা সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের হিংস্রতার ইতিহাস কিন্তু আছে পরতে পরতে। আমাদের যেটা হয়েছে যে লার্নিং প্রসেসটা স্লো, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা আসলে আমাদের যে কন্টেক্সচুয়াল রিয়েলিটি, সেই কন্টেক্সচুয়াল রিয়েলিটিকে কিন্তু আমরা আমলে আনছি না।
আচরণেও দেখবেন যে এক ধরনের কপি পেস্ট করার একটা প্রবণতা আছে, অর্থাৎ আপনি পাশ্চাত্যকে এখানে অ্যাজ ইট ইজ এখানে করতে পারবেন না। হিস্টোরিক্যালি এখানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ যেভাবে ডেভেলপ হয়েছে সেই জায়গাটা থেকে আপনার উঠতে পারতে হলে আমাদের কিন্তু নতুন চিন্তাটাকেও ডেভেলপ করতে হবে, এটা একটা মিসিং লিঙ্ক। দ্বিতীয় যে বিষয়টা, আমি বলছি না যে ইনস্টিটিউশনাল রিফরমেশনের প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমি বলছি এই সরকারটি ইনস্টিটিউশনাল রিফর্ম করবে এটি আমি মনে করি না। ইনস্টিটিউশনাল রিফর্ম বলেন বা যত আনপপুলার, দিস আর নট পপুলার, কারণ এখানে এত এত সিন্ডিকেট। আসলে কি আপনার মনে হয় যে এই পুরো স্বার্থটা শুধুমাত্র একটা সরকার পক্ষের? যে অথরিটেরিয়ান যে সরকারটি ছিল সেটা কি শুধুমাত্র তার জন্যই ছিল? তার সাথে কি এই বিভিন্ন ইনস্টিটিউশনাল সিন্ডিকেট বলেন, ব্যক্তিবর্গ বলেন, পাওয়ার বলেন, তাদের ইন্টারকানেকশন ছিল না? সো তারা নিজেরাও, মানে বিষয়টা শুধু সরকার কেন্দ্রিক না, হতে দিবে না। আমরা একটা ওই যে দারিদ্র্যের দুষ্টচক্র ছিল অস্কার লুইসের, আমাদের এখানে দুর্নীতির দুষ্টচক্র আছে, আমাদের এখানে পাওয়ার প্র্যাকটিসের একটা দুষ্টচক্র হয়েছে। আপনি আমাদের আমলাতন্ত্রকে দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে এই আসলে কি একটা স্টেট, আমরা যেভাবে একটা সরকার দল রাজনৈতিক দলের দিকে তীর তুলে ধরি, তার থেকে কি আমার বোঝাপড়া বা আমি যত দেখতে পাই তার থেকে তো কোনো অংশে আমি আমাদের যে আমলা বা এই তাদের ভূমিকা তো কম থাকে না। কিন্তু সেই জায়গায় কি এই আলাপগুলো করা হয়েছে? সেই রিফরমেশনের কথা কি আমরা একবারের জন্য আনতে পেরেছিলাম সামনে? তো এই যে ব্যাপারগুলো আছে না, এই কারণে আমি বলছি যে এই কাজগুলা যিনি করতে পারেন, ওই যে ফখরুদ্দিনের সরকার ছিল না, তাদের মতো সরকার, গভর্নমেন্টের পক্ষে এটা যেটা পসিবল ছিল, হয় কি একটা সমাজ তো ঘাত প্রতিঘাতের মধ্যে। ফখরুদ্দিন সরকার করতে পারতেন, ডক্টর ইউনূসের সরকার কেন করতে পারতেন বলে আপনি মনে করছেন না? তাদেরও তো একটা সুযোগ ছিল, তাই না? মানে এটা আমার শুরু থেকেই আসলে আমি ইউনূস গভর্নমেন্টের উপরে একদম প্রথম থেকেই, মানে ভেরি ফার্স্ট ডে ওয়েন হি হিমসেলফ, যে যখন তিনি বললেন যে তিনি তার নিয়োগকর্তা ছাত্র, এরকম বেশ কিছু কথা উনি বলেছেন, এটা আমার কাছে খুব লেম লেগেছে। হ্যাঁ, এবং ওই সময় রাষ্ট্রের সফট হার্টের অভিভাবক দরকার ছিল, এইরকম একটা চরিত্র নিয়ে উনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সফট হার্টেড কোনো অভিভাবক না, একজন ভিশনারি গার্ডেনের প্রয়োজন ছিল। আপনি ওই সময় আন্দোলনের নামে, এই যে আপনি বললেন, হ্যাঁ, কিন্তু এত তো আন্দোলন হলো, আপনি খেয়াল করে দেখেন, আমি একটা ছোট্ট কম্পারেটিভ অ্যানালাইসিস দিব। সুশীল কাকরি তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন নেপালে এরকম রেভলিউশনের পর, উনি দায়িত্ব নেওয়ার পরে একটি বিল্ডিংও ভাঙেনি সেখানে, কোথাও আগুন লাগেনি সেখানে, কোথাও না। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে ঘটনাটা উল্টো করলো না, ঘটলো না? এই যে প্রেফারেন্স তো প্রবলেম তৈরি করে দিল, এবং সেটা পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে আমি কখনোই মনে করি নাই, আসলেই মনে হয় না যে উনি পারতেন। তবে হ্যাঁ, যদি ফখরুদ্দিনের সরকারের মধ্যে ওনারা ওই -2 ফর্মুলায় না যে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের দিকে জোর দিতেন, সেটা খুব জরুরি। আপনি যদি ইতিহাসে দেখেন, আপনি কামাল আতাতুর্ককে দেখেন, একজন কামাল আতাতুর্ক পুরো তুরস্ক কিভাবে পরিবর্তন করে দিতে পারেন। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে আমি আসলে এই পলিটিক্যাল পার্টি বা কোনো নির্বাচিত পলিটিক্যাল পার্টি, সেটা বিএনপি না, XYZ, whenever they come up, তারাও একটা জনতুষ্টিবাদী একটা আচরণ করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা। আমি ডক্টর শাহান আপনার কাছে আবারও আসতে চাই। আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, এত মানুষের রক্ত এবং আত্মত্যাগ, এটির পরে যে বৈষম্য বিরোধী এই শব্দ বা এটার যে কনোটেশন, এইটাকে আসলে কতটুকু আত্মস্থ করতে পেরেছি? মানে এখন ইন প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডক্টর স্নিগ্ধা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে কারা ক্লাস নিতে পারবেন, কারা ক্লাস নিতে পারবেন না, সেটার একটা তালিকা হচ্ছে। আবার প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা দল ক্ষমতায় আসার পরে তাদের নিজস্ব লোকদেরকে বসানোর যে একটা প্রবণতা, আমার স্পষ্ট মনে আছে যে বিএনপি যখন নির্বাচনী প্রচারণা করছেন বা নির্বাচনে যে তাদের যে ইশতেহার, সেখানে মেরিটোক্রেসির কথা বলেছিলেন, কিন্তু স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে সেই দলীয়করণ এবং এই যে বৈষম্য বিরোধীর কথা বলে আমরা এমন একটা রাষ্ট্র পেলাম যেখানে আবার সেই বৈষম্যগুলো ঘুরে ফিরে আসতে শুরু হচ্ছে। 6 মাসে হয়তো সেই অর্থে হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি, কিন্তু মানে আপনার কাছে কি মনে হয় যে এই প্র্যাকটিসগুলো, মানে বৈষম্যের বিপরীতে একটা ফেয়ারনেসের যে জায়গাটা, সেটা তৈরি করার মানে কি ধরনের উদ্যোগ আমরা আশা করতে পারি সরকারের কাছ থেকে? ধন্যবাদ। আমি একটু পেছন থেকে শুরু, মানে
দেখুন, দুটা বক্তব্য বা দুইটা কথা পরস্পর বিরোধী হয়ে যায় যদি আমি যদি বলি যে মানে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার অথরিটেরিয়ানের মতো আচরণ করবে না, কারণ 24-এর অভিজ্ঞতা সে মনে রাখবে। যদি আমি এইটা ধরে নিই, তাহলে আমি ধরে নিচ্ছি যে পলিটিক্যাল পার্টি লার্ন করে। তাহলে যদি পলিটিক্যাল পার্টি লার্ন করে, তাহলে পলিটিক্যাল পার্টি সবসময়ই বেসিক্যালি হচ্ছে গিয়ে কখনোই কোনো ধরনের ইনস্টিটিউশনাল রিফর্ম করবে না। এই দুইটা কথা কন্ট্রাডিক্টরি, এই দুইটা কথা একসাথে যায় না। কারণ যদি সে লার্ন করে, তাহলে সে আসলেই লার্ন করতেছে, তার মানে সেখানে রিফর্মের একটা জায়গা আছে। এবং আনফর্চুনেটলি হিস্ট্রিক্যালি যেটা হয়েছে, আপনি 90-এর বলেন, আমাদের পলিটিক্যাল পার্টির একটা নেগেটিভ লার্নিং টেন্ডেন্সি আছে। নেগেটিভ লার্নিং টেন্ডেন্সি আমি এই অর্থে বলছি যে 90-এর পরে যে সরকারটা ক্ষমতা এসেছিল, সে মাগুরা 2-এ উপনির্বাচনে সে ভয়াবহ মাত্রায় হচ্ছে গিয়ে মানে কারচুপির ঘটনা ঘটিয়েছিল, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে হয়েছিল। এটার থেকে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারটা ঠিকঠাক মতো কাজ করবে এই শিক্ষাটা না নিয়ে তারা যেটা শিক্ষা নিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারটাকে আমি কিভাবে ম্যানিপুলেট করতে পারি। সো যার ফলে বিচার বিভাগের উপরে ম্যানিপুলেশনটা শুরু হলো। এবং ইভেন টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, ফখরুদ্দিনের সরকারের যে ইনস্টিটিউশনাল রিফর্মগুলো ছিল সেটার কোনোটাও কাজ করেনি। ফখরুদ্দিনের সরকার যে অর্ডিন্যান্সগুলো দিয়েছিল, পরবর্তী সরকার সেই অর্ডিন্যান্সগুলোকে যে চেঞ্জগুলো করেছে সেটার কোনোটাই হচ্ছে গিয়ে ঠিকমতো কাজ করেনি। সো কোয়েশ্চেন হচ্ছে, এক লার্নিং হয়। এখন যে জায়গাটায় প্রশ্নটা আসছে যে এই যেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ লার্নিং তৈরি করতে পারে কিনা। এখন এই জায়গাটাতে এসে আপনার প্রশ্নে আমি আসছি, এই জায়গাটাতে এসে আমার মনে হয় আমাদের অ্যানালাইসিসের ধারাটা একটু চেঞ্জ করা উচিত। আমরা যদি ধরে নিই যে পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তাদের নিজস্ব স্বার্থ এই সকল কিছু বাদ দিয়ে তারা কাজ করবে, তাহলে আমরা একটা নাইভ ওয়ার্ল্ডে আছি। পৃথিবীর কোনো রাজনৈতিক দল দুনিয়ার কোথাও এইভাবে কাজ করে না। ইনস্টিটিউশনাল ডিজাইনের ফোকাসটা এইরকম হওয়া উচিত না যে আমি দুদক বানাচ্ছি, সো দুদকে একটা মানে নির্বাচিত সরকার হস্তক্ষেপ করবে না, এটা ঠিকঠাক মতো কাজ করবে, এটা হবে না। বরং আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আসি যে রাজনৈতিক দলগুলো রেশনাল অ্যাক্টর, সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। কোয়েশ্চেন হচ্ছে, সে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জায়গা থেকে আমি ইনস্টিটিউশনালটা ডিজাইন করতে পারি কিনা। এইটা হচ্ছে আমার মতে গ্রহণযোগ্য ব্যাখ্যা। যেমন আমি উদাহরণ দিই, বিএনপি সরকারের আপনি যদি বলেন যে জনকল্যাণের জন্য সে দুদক পুনর্গঠন করবে, আমি দুদককে জাস্ট একটা উদাহরণ হিসেবে নিচ্ছি, তার কোনো ধরনের ইন্টারেস্ট নাই, আই এগ্রি। এখন দেখেন, ব্যাপারটা যদি এরকম হয়, আমি নির্বাচনটা ঠিকঠাক মতো করছি, ইলেকশনের ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, আমি চাই ফ্যামিলি কার্ডের ডিস্ট্রিবিউশন হোক। এখন ফ্যামিলি কার্ডের ডিস্ট্রিবিউশনটা যদি ঠিকঠাক মতো না হয়, এখন সেখানে প্রচুর ধরনের করাপশনের ঘটনা ঘটার পসিবিলিটি আছে। পলিটিক্যালি হতে পারে, উইদিন অ্যাডমিনিস্ট্রেশন, এইটার মধ্যে হচ্ছে গিয়ে হতে পারে। যদি এই করাপশনের ঘটনাটা ঘটে, তাহলে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আমি এফেক্টেড হচ্ছি। কীভাবে এফেক্টেড হচ্ছি? আমার ভোট কমে যাচ্ছে, নেক্সট ইলেকশনে আমার হেরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। তাহলে এইখানে করাপশনটা থামানো, জনগণের কল্যাণের জন্য আমি করাপশন থামাতে যাচ্ছি না, আমার নিজের র্যাশনাল ইন্টারেস্টে থামাতে যাচ্ছি। তখন আমি ইন্টারেস্টেড হইতে পারি যে অ্যান্টি করাপশন কমিশনের মতো একটা বডিকে স্ট্রেংথেন করানোর জন্য। সো আমার কথা হচ্ছে যে আমরা যখন আর্গুমেন্টটা করছি, অ্যাডভোকেসিটা করছি, লেটস নট গো ফর দ্যাট হচ্ছে গিয়ে তাদের জনকল্যাণের জন্য তারা এটা তৈরি করবে, তার ইন্টারেস্টের জায়গা। এইটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সে এটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপালস মোরাল হ্যাজার্ড। আমরা অনেক সময় যেটা এজেন্টের মোরাল হ্যাজার্ড নিয়ে কথা বলি, প্রিন্সিপালের মোরাল হ্যাজার্ডের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে আমি চাই, ধরুন আমি চাই যে মানুষজন ইনভেস্ট করুক, কারণ মানুষজন যদি ঘরে টাকা পয়সা রেখে দেয় তাহলে আমার কোনো উন্নতি হচ্ছে না। আবার মানুষজন যদি ব্যাংকে টাকা রাখতে যায়, তখন আমার একটা কমন ইন্টারেস্ট আছে, রেশনাল অ্যাক্টর, আমি চাবো ওই টাকাটাকে চুরি করতে, ব্যাংক ইসে করতে। তাহলে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন লাগবে বা কোনো একটা ইনস্টিটিউশন লাগবে যে আমাকে আমার জায়গা থেকে রক্ষা করবে। সো আমি ইনস্টিটিউশন বিল্ড করতেছি নট বিকজ যে আমি জনগণের উপকার করব, বাট বিকজ এইটা লং টার্ম বেনিফিটটা যেন আমি নিতে পারি। এইভাবে যদি আমরা আর্গুমেন্টটাকে সেট করাই, এটা এই কারণে বলছি, আপনি যদি বিএনপির 31 দফা দেখেন, আমি ধরে নিচ্ছি যে জুলাই চার্টারের অনেক কিছু থেকে নিয়ে বিএনপির আপত্তি আছে। সো ওয়াই ডোন্ট আমরা যখন বিএনপির জবাবদিহিতার কথা বলি, আমরা কেন জুলাই চার্টারের সাথে সাথে 31 দফার বিষয়গুলোকে নিয়ে আসি না কেন? বিএনপি ইনস্টিটিউশনাল রিফর্মের ক্ষেত্রে 31 দফায় খুব স্পষ্ট করে বলেছে তারা একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি তৈরি করবে। সো আমরা ওই জায়গাটায় হচ্ছে গিয়ে ফোকাস করি।
এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এখন আপনি যে কথাটা বললেন যে এই যে বৈষম্য বিরোধী এই সকল ইস্যু, এটার পেছনে একটা বড় দোষ তো অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের যেই দুর্বলতার জায়গাগুলো ছিল, পুলিশ, এই সব কিছুকে আমি অ্যাকনলেজ করি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে বোথ পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের থেকে প্রচণ্ড নাইভ অ্যান্ড ইনকম্পিটেন্ট একটা গভর্নমেন্ট ছিল। ব্যুরোক্রেসি কীভাবে রান করাতে হয় এই সম্পর্কে ওই গভর্নমেন্টের কোনো ধারণা ছিল না। তারা ব্যুরোক্রেসির টপ পজিশনগুলোতে এমন লোকজনদেরকে নিয়ে আসছেন উইথ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, তারা জানেন না গত 15-16 বছরে ব্যুরোক্রেসি কোথায় গেছে। এদেরকে দিয়ে যখন আপনি ব্যুরোক্রেসি রান করাতে চান, ইউ উইল মেস থিংস আপ। আপনি যখন এই যে পুলিশ বা এগুলোর পুনর্গঠনের জন্য আপনার যে কাজগুলো করার কথা আপনি সেটা করেননি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করেছেন একই সাথে সেটা হচ্ছে যে তারা পপুলিস্ট একটা ধারাতে যখন এই ইনস্টিটিউশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা অ্যাটাক্ট হয়েছে, তারা এগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করেননি। তো আপনি যখন এগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন না, আপনি কিভাবে আশা করতে পারেন এই ঘটনাগুলো ঘটবে? তাহলে একটা যে নেগেটিভ কালচার, সুবিধা বঞ্চিত বা বৈষম্যর শিকার হয়েছেন যারা, তাদেরকে এক্সট্রা বেনিফিট দিতে হবে, এই জিনিসটা তো গত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে গেছে। এই যে ধারণাটা যে একটা লোকের রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, তাকে ডিউ প্রসেস বা লিগ্যাল প্রসেসের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা, তার যদি আমি ব্যবস্থা নিতে চাই লিগ্যাল প্রসেসের মাধ্যমে দিতে হবে, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, এই স্টেটমেন্টটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আসা ছিল, সেটা আসার কথা ছিল, সেটা আসেনি। আজকে যখন আপনি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, আজকে আমরা জানি না এই 231 জনের তালিকা এটা একটা ভৌতিক তালিকা, কে তৈরি করেছে কেউ স্বীকার করতে চায় না, অথচ সেটার ভিত্তিতে অলরেডি সিন্ডিকেটে কমিটি গঠন করে ইস্যু হয়ে গেছে। যেই তালিকার ওনারশিপ কেউ স্বীকার করে না, সেটার বেসিসে আপনি যখন কোনো কাজ করেন, সেটা তো কোনো ডিউ প্রসেস হতে পারে না, সেটা তো একটা উইচ হান্টিংয়ের মতো একটা ব্যাপারের দিকে চলে যাচ্ছে। এই যে টেন্ডেন্সিটা যেটা শুরু হয়েছে, এখন তো আপনি সেইটারই কন্টিনিউশন করছেন। এগেইন, যেই শিক্ষক বা যেই যিনিই হোক না কেন, তার বিরুদ্ধে যদি এইরকম কোনো কিছু থাকে যে তিনি আসলে সরাসরি এইটাকে ইনসাইট করেছেন, সেটা একটা প্রসেসের মাধ্যমে বিচার হওয়াটাকে আমি জরুরি মনে করি। কিন্তু আমি জাস্ট একটা মতামত প্রকাশ করেছি, আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাতে মনে করি এবং আমি এইটাতে বিশ্বাস করি না। এইটার জন্য আপনি কাকে শাস্তি দিবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটা স্টেটের মিনিমাম এই ফান্ডামেন্টাল বিলিফের জায়গাটুকু এস্টাবলিশ করা গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ সেই স্টেটটা একটা পপুলার স্টেটে পরিণত হতে যাচ্ছে। সেই ঘটনাটা বিএনপি সরকার আনফর্চুনেটলি এখনও করে যাচ্ছে। সো আপনি যে কথাটা বললেন যে এই যে বসানো, সেটা যতটা না বেশি তার, এবং এইটা বিএনপি গভর্নমেন্ট আমার ধারণা বুঝতে ব্যর্থ হচ্ছে, এটা লং টার্মে তার নিজের ইন্টারেস্টটাকে সার্ভ করছে কিনা, এইটা একটা বড় প্রবলেমের জায়গা থেকে যাচ্ছে। ধন্যবাদ। আমি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে আসতে চাচ্ছি, একই বিষয়ের একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা যদি আরও বড় রেভলিউশনের কথা চিন্তা করি, যে ফ্রেঞ্চ রেভলিউশনে আমরা জানি যে রোলস অফ ইন্টেলেকচুয়ালস, তাই না, মানে ইন্টেলেকচুয়াল বা সিভিল সোসাইটির তো সবসময় রাষ্ট্রের নির্মাণে বা পুনর্নির্মাণে একটা ভূমিকা থাকে। আমরা জুলাইয়ে শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে যারা সিভিল সোসাইটির সদস্য, তাদের অনেক সক্রিয় ভূমিকা দেখেছি এবং কর্তৃত্ববাদী ব্যবস্থার অবসানের জন্য তারা অনেক সাহসী ভূমিকা রেখেছেন, সেটা আমি অ্যাকনলেজ করি। কিন্তু আমরা জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম যে ওই ইন্টেলেকচুয়ালদের একটা অংশ, তারা তাদের যে নিজস্ব আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, সেটির ভেতর দিয়ে কেউ কেউ সুবিধা বলয়ের মধ্যে ঢুকে গেলেন, কেউ কেউ বিভাজনের যে রাজনীতি, মানে আগে যে একটা ঐক্য ছিল দেশ গঠনে বা পুনর্নির্মাণে বা বিনির্মাণে, হ্যাঁ, তাদের যে ঐক্য দরকার ছিল বা পজিটিভিটি দরকার ছিল, সেটা অনেকেই বলেন যে সেটা মিসিং। আপনার পর্যবেক্ষণটা কি, বা আপনি কিভাবে দেখেন সেটা? আচ্ছা, এটা বিপজ্জনক প্রশ্ন করে নিলেন আমাকে। খুবই দেখেন, আমি যেভাবে দেখি যে আমাদের কালচারালি একটা প্রবণতা আছে, এটা আমি একটু নিরপেক্ষভাবেই বলছি। কালচারালি আমি দুষ্টামি করে বলি যে সাধী তো আর আমাদের খেলাটা মানে জাতীয় খেলা হাডুডু না, মানে আপনার ইফ সামওয়ান মুভ ফরওয়ার্ড আপনাকে পেছন থেকে ল্যাং দিয়ে দিবে। তো এই যে চর্চাটা, এটা একটা এই দুষ্টামি হলেও ফ্যাক্টটা হচ্ছে যে সুবিধা বলয়ের মধ্যে ঢুকে যাওয়া, আমি এটা মনে করি না। ধরেন প্রফেসর শাহান অনেকদিন ধরে কাজ করেন বা আপনি কাজ করেন, আপনি আজকে কোনো একটা পোস্ট পেলেই যে সেটা সুবিধা বলয় হয়, এটা আমি প্রবলেম মনে করি। কিন্তু আমাদের এই চর্চাটা কিন্তু আছে। আমি বলছি না আপনি বলছেন, আমি বলছি যে এই বিষয়টা আছে। এবং তখন অন্যান্য যারা থাকেন তারা মনে করেন যে তিনি
এক স্টেপ অ্যাহেড চলে গেলেন, এবং ওই ঐক্যটা কিভাবে হয়। কিন্তু এই ফরমেশনটা কেন হয়েছে জানেন? কারণ আমরা কোনো প্রসেসের মধ্য দিয়ে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করি না। হ্যাঁ, যেমন মনে করেন যে শিক্ষক নেটওয়ার্কের কথা আপনি বললেন, বা এর সাথে এখানে তো শুধু শিক্ষক নেটওয়ার্ক ছিল না, শিক্ষক নেটওয়ার্কের বাইরেও কিন্তু আরো বেশ কিছু ছিল। সবাইকে মিন করেছে। কিন্তু যখন আপনার এই 5ই আগস্টের পরে এই কর্তৃত্ব ভাগাভাগিতে মানে কে জুলাইয়ের সলিড স্টেক হোল্ডার, এটা যে শুধু স্টুডেন্টরাই নিতে চেয়েছে ব্যাপারটা এরকম না। ওই যে বিভিন্ন পক্ষ আমি দেখতে পেয়েছি যে তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতাটা ছিল যে আমরা নিয়েছি। আমি যেটা ফিল করি এখানে আসলে কারো পরিকল্পনা ছিল না, মানে ওটার পরে কি করব এই একটা ভীষণ ভ্যাকুয়াম ছিল। মানে আপনি ওই পর্যন্ত ঠিক আছে, বাট হোয়াট নেক্সট, আমার প্রস্তাবনা কি, আমি প্রসিড কেমনে করব, সেই জায়গাটাতে কিন্তু আসলে আমার মনে হয় আই টেক ইউর পয়েন্ট, বাট আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন একটা বিষয় থাকে না যে পাবলিক ইন্টেলেকচুয়াল যারা, তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট রোল থাকার কথা, পৃথিবীর সব সোসাইটিতে আছে। এবং আমি এত গভীরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু উদাহরণগুলো চলে আসে যে ইকবাল সুবহান চৌধুরী যখন খুবই উচ্চকিত ছিলেন, সাগর রুনি আমাদের সহকর্মী, তাদের নির্মম নৃশংস হত্যাকাণ্ডের বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন। এবং আমরা দেখি যে তিনি যখন একটা রাষ্ট্রীয় পদে গেলেন, উপদেষ্টা হলেন, তখন এই জায়গাটিতে তাকে আর আমরা উচ্চকিত হতে দেখিনি। জুলাইয়েও আমরা এরকম অনেককে দেখেছি যারা বিভিন্ন রেজিমের, এমনকি অন্তর্বর্তী সরকার অনেক সমালোচনা করেছেন, কিন্তু তারেক রহমানের সরকারে তাদের কেউ কেউ নিয়োগ পাওয়ার পরে তাদেরকে তো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হয়, এবং সরকারের সমালোচনা তারা করতে পারেন না। তো এই যে তার ভূমিকাটার একটা প্যারাডাইম শিফট হলো, সেটাকে আমরা, যেহেতু ডক্টর শাহান আমার বিশ্ববিদ্যালয়ের অনুজ প্রতিম, আমরা সুমনের একটা গান শুনতাম যে স্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস, মনে আছে নিশ্চয়ই আপনার? তো ওই যে ব্যাপারটা, ওইটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, ওটাকে কিভাবে দেখেন? মানে এটা কি, ইজ ইট সামথিং মানে ন্যাচারাল অর? এটা ন্যাচারাল না। এটা এখানে যেটা হয়েছে যে এখানেই কিন্তু ওই যে ইনস্টিটিউশনের কথাটা আসে, আপনি তো একটা সিস্টেমের মধ্যে পড়েছেন, সব কিছু তো সিস্টেমের মধ্যে যায়। ইভেন দো যে ব্যক্তি চায়, আমার কাছে মনে হয় সে যখন ওই প্রক্রিয়ার মধ্যে বসে, তিনি কি সেইটা করতে পারেন? এটা কি তার একক সিদ্ধান্ত বা তার মানে তার ইচ্ছা, সদিচ্ছার মধ্যে সীমায়িত থাকে? এটা তো একটা কালেকটিভ ফোর্স হওয়ার কথা, বা একটা প্রসেসুয়াল ফোর্স হওয়ার কথা। না, তিনি সেটা পারবেন না, কিন্তু আমি বলছি যে সেই ফরম্যাটে ঢুকে যাওয়াটাই তো তার এক ধরনের কম্প্রোমাইজ, তাই না? মানে এটা কিভাবে দেখেন আপনি? আমি হ্যাঁ, কম্প্রোমাইজ ইন এ সেন্স ঠিক আছে, কিন্তু সেটা আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের ইনস্টিটিউশনগুলো তো একটা মাত্র পাওয়ার হোল্ড করছে। এটা কিন্তু আরেকটা প্রবলেম। আপনি সকল পাওয়ার স্টেটের যারা কর্তৃত্ব চালায় তার কাছে দিয়ে রেখেছেন। ধরেন আপনার যেই সাগররুনি হত্যার যে এক্সাম্পলটা আপনি দিলেন, এটার তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা আলাদা বিচার ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু এটার সাথে কার ক্ষমতাযুক্ত, কার স্বার্থযুক্ত, কে ফাঁসবেন, শব্দটা কোট অ্যান্ড কোট, এই বিষয়গুলো কিন্তু ব্যাক এন্ডে আমাদের মাথায় যখন থাকে, তখন রাষ্ট্রপক্ষ তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। মূল আলাপটা তো এটাই। এই যে প্রোটেকশনটা সে কেন দেয় জানেন? সে কি এই জন্য দেয় যে সে তার কাছ থেকে বেনিফিটেড হবে? সে এই জন্য প্রোটেকশন দেয় কারণ যিনি সরকার চালান তিনি যখন বিপদে পড়বেন তখন ওই পক্ষ তাকে প্রোটেকশন দিবে। এই যে আমি আপনাকে বলছি না, একটা চক্রের মধ্যে অবশ্যই ব্যক্তি, এখন মনে করেন উনি এখানে যুক্ত হলো না, বাইরে থেকে হলে কি হতে পারে? আপনি বারবার আন্দোলন করবেন, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন। আই উইশ, আমার 24-এর দুঃখ এখানে যে আমাদের যে শিক্ষার্থীরা ছিল, দে কুড বি আ ভেরি বিউটিফুল প্রেশার গ্রুপ, যেটা সকল পক্ষের বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য দরকার ছিল। সেটা মব এজ এ প্রেশার গ্রুপ না, বাই দ্য ওয়ে, আমি আসলে প্রেশার গ্রুপের কথা বলছি। হ্যাঁ, যে আপনি একটা গভর্নমেন্টে একটা র্যাশনাল লেজিটিমেট একটা দাবিকে আপনি যে করতে পারেন, সেটার যুক্তি পক্ষ এবং কি প্রসেসে যেতে পারে, এটা আমরা করতে পারতাম, আমরা পারিনি। 1, 2 এখানে আরও ড্যামেজিং ইস্যুস আছে, এটা আমি বলতেই চাই। ধরেন আমি এখন যখন শুনি, আমার ধারণা নেটওয়ার্কের কেউ এই ধরনের কথা বলবেন না যে একটা আন্দোলন চলাকালীন সময়ে তাদের সাথে কোন পক্ষের কী ধরনের লেনদেন বা কী ধরনের যোগাযোগ। কিন্তু এখন তো আপনি ওপেন স্পেস এটাও দেখতে পাচ্ছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষ, ফরহাদ মাজারের কথাই আমি বলছি, তিনি বলছেন যে আমেরিকান সেফ হাউস থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে। এই ধরনের কথা যখন পাবলিক ডোমেইনে এটা যদি হয়ে থাকে, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু জানি না,
আমার জায়গাটা আমি পরিষ্কার করি, এ ধরনের কোনো কিছু আমি জানি না। শিক্ষক নেটওয়ার্কের প্রতিনিধি আছে, ওনাদের সাথে এরকম যোগাযোগ হয়েছে বলে আমার মনেও হয় না বা আমি বিশ্বাস করি না যে সেফ হাউস থেকে ফোন করে তাদেরকে বলছে এক দফার দাবি দাও বা এই ধরনের কিছু। কারণ শিক্ষক নেটওয়ার্ক বা শিক্ষকদের ছিল শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এবং একটা মানে আনডেমোক্রেটিক প্র্যাকটিস হয়েছে, সেগুলোর বিরুদ্ধে অবস্থান। এবং শিক্ষক নেটওয়ার্ক তো একদিনের প্রতিষ্ঠান না, সেটা ফাহমিদ ভাই যখন আক্রান্ত হয়েছে তখন থেকে এটা কাজ করছে। তাহলে এই ধরনের কথা যখন আপনারা বলেছেন, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমি একটা অবস্থান নিয়েছি, আমার অবস্থানটা নৈতিক, কিন্তু অন্যের লাইবিলিটিসও তো আমার ঘাড়ে এসে পড়ছে। তখন নেক্সট টাইম কি আমি আমার দ্বিতীয় দফা ওই অবস্থানটাতে যেতে যাব? এগুলোও কিন্তু বিষয়টা কাজ করছে, মানে আমার তো ব্যাক এন্ডে কাজ করছে। আচ্ছা, আবার আপনি দেখেন যেই প্রশ্নটা আপনি আমাকে করলেন যে ব্যক্তি যখন যায়, তো ব্যক্তি যখন যায় তখন ওটা কি ব্যক্তির দায় থাকে? আর ব্যক্তির যাওয়ার প্রক্রিয়াটা কি? আমি তো ওখানেই ভেটো দিব। কোনো ব্যক্তি বাংলাদেশে ব্যক্তির যোগ্যতাতেই কি ওখানে যায়? আমার তো মনে হয় না। তার আগে, যাওয়ার আগেই তো সম্ভবত নানা ধরনের, ওই যেটা স্যাক্রিফাইস বলেছেন, কম্প্রোমাইজ, এই প্রসেসটা আমাদের কন্টিনিউ হতে থাকবে আনটিল অর আনলেস আপনি যতক্ষণ পর্যন্ত, আমরা ইনস্টিটিউশনাল রিফর্ম বলি, কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া বলি না। আচ্ছা, আপনি আমাকে বলেন তো কি কি ক্রাইটেরিয়া থাকলে আমরা ভাববো একজন খুব ভালো রাষ্ট্রপতি নিয়োগ হবে? মানে ক্রাইটেরিয়াটা কি? ইজ দেয়ার এনি ক্রাইটেরিয়া? নাই। কিন্তু কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন দুদকের চেয়ারম্যান, তিনি তার উপর আপনি আস্থাভাজন মনে করবেন? ব্যাপারগুলো কি এভাবে হচ্ছে না? অন দ্যাট পয়েন্ট আমি একটু শাহান আপনার কাছে জানতে চাই যে নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি আমরা, এবং রাষ্ট্রপতির যে পদটি বা তার যে কার্যক্রম বা তার যে পরিধি, সেটা আমরা জানি যে অনেকে মজা করে বলেন যে এই কবর জিয়ারত এবং ফিতাকাটা এবং কিছু সিগনেচার, হ্যাঁ, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এরকম একটা ডিগনিফাইড পজিশন, সেটিকে কার্যকর করা বা সেটির ক্ষমতাকে আরেকটু বৃদ্ধি করার যে প্রস্তাব ছিল, মানে শুধু রাষ্ট্রপতি নয়, আপনি যদি দেখেন যে গণভোটে তো যে ফলাফল, সেই ফলাফলের মানে গণভোটের যে প্রস্তাবনা, সেখানে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল, কিন্তু যখন জনগণ গণভোটটাকে একটা ডাইরেকশনে দিল, রায় দিল, সেটিকে অনার করা তো একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। মানে আমি অন্তত যতটুকু বুঝি, আপনি কি বোঝেন, মানে আপনার কাছে কি মনে হয়? না, অফকোর্স এই ব্যাপারে আমার দ্বিমত কিছু নেই। এবং তবে এইখানে একটা কথা আছে আমার কাছে যেটা মনে হয়, যে আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন এবং যেটার আদলে হচ্ছে গিয়ে আপনার রেফারেন্ডামটা হয়েছে, সেখানে যদি দেখেন 4টা কোয়েশ্চেনকে তো একসাথে করা হয়েছে। এর মধ্যে একটা মাত্র কোয়েশ্চেন যেটা খুব স্পষ্ট ছিল, সেটা হচ্ছে মানে কোয়েশ্চেন নাম্বার বি, যেটা যে পরবর্তী উচ্চকক্ষ যেটা হবে, সেই উচ্চকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে। এখানে কোনো যদি কিন্তুর কোনো অপরচুনিটি নেই। বাট বাকি যেই 3টা কোয়েশ্চেন, এর মধ্যে তো একটা তো হচ্ছে সবাই একমত, একটা হচ্ছে গিয়ে যার যার পছন্দ সেই অনুযায়ী, আর প্রথমটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে গিয়ে ওই যে দুদক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো। এইখানে দেখবেন প্রশ্নটা একটা কথা আছে, যে সেটা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত পদ্ধতি অনুসারে। এবং আপনি যদি হচ্ছে গিয়ে এই অর্ডারের শুরুতে যান, যে জুলাই সনদের যে সংজ্ঞাটা দেওয়া আছে, সেখানে বলা আছে জুলাই সনদ হচ্ছে যেইটা রাজনৈতিক দলগুলো এত তারিখে সাইন করেছে। আর রাজনৈতিক দলগুলো যেটা এত তারিখে সাইন করেছে, সেটাতে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি চাইলে কিন্তু এইটা খুব স্পষ্টতই বলতে পারে যে আমি দুদক বা এই জায়গাগুলোতে যেহেতু আমার নোট অফ ডিসেন্ট আছে, সো আমি আমার মতো করে করব। বিএনপির জন্য বাধ্যবাধকতা হচ্ছে শুধুমাত্র ওই একটা পজিশনে, যে আপার চেম্বার হবে, আপার চেম্বারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের প্রপোর্শন অনুযায়ী দিতে হবে। বাকিটা বিএনপি একটা নেগোশিয়েটেড আউটকামে যেতে পারতো। আমি ঠিক জানি না বিএনপি কেন এই জায়গাটায় এই কাজটা করছে না করে হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন যে এইটাকে একদম কমপ্লিটলি ইগনোর করার মতো একটা জায়গায় চলে যাচ্ছে। সো হোয়াট অ্যাবাউট জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, মানে এই যে আলাদা সচিবালয়ের প্রশ্নেও তো অ্যাবসলিউটলি, মানে সমস্যা তো হচ্ছে ওই জায়গাটাতে, যে এখন যেটা হয়েছে যে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়নি, বিএনপি তো সেইটা নিয়েও হচ্ছে গিয়ে আপত্তি করেছে। এবং আপনি রাষ্ট্রপতির কথা বললেন, যে আমরা এখন যে উপায়ে রাষ্ট্রপতি, কারণ জুলাই চার্টারে যেটা ছিল, রাষ্ট্রপতি নির্বাচিত হবার ক্ষেত্রে একটা উচ্চকক্ষের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে হচ্ছে লোয়ার হাউসে যারা আছেন তারা সেইখানে হচ্ছে গিয়ে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। সেটা তো হচ্ছে না।
তাহলে তো আমরা জুলাই চার্টারে বর্ণিত যে পদ্ধতি ছিল সেটা থেকে আমরা সরে আসছি। রাষ্ট্রপতিকে তো জুলাই চার্টারে কিছু স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মধ্যে হচ্ছে আপনার হিউম্যান রাইটস কমিশনের সদস্যদের নিয়োগ, ইনফরমেশন কমিশনের সদস্যদের নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়োগ, তার মানে কিছু রেসপন্সিবিলিটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছিল। এখন বিএনপির এনার্জি রেগুলেটরি কমিশন আর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুইটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, বাকিগুলোতে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে বিএনপি তো তার যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল না সেইটা থেকেই তো হচ্ছে গিয়ে সরে আসে। আমার মনে হয় যেটা যে একটু আগে আমরা সিভিল সোসাইটির রোলের কথা বললাম না, রোলের কথা নিয়ে কথা বলছি না, আমরা একটা ভুল যেটা করছি, আমরা হঠাৎ করে অ্যাব্রাপ্টলি বলছি বিএনপি পুরোটা মেনে নিচ্ছে না। এইটা যেমন একটা এক্সট্রিম হিসেবে যাচ্ছে যে বিএনপি বেইমানি করছে, আরেকটা এক্সট্রিম যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বিএনপি যেসব জায়গায় মানে নোট অফ ডিসেন্ট দেয়নি সেগুলোও বাস্তবায়ন করছে না, সেগুলো তো আমরা ছাড় দিয়ে দিচ্ছি। মানে সিভিল সোসাইটির আপনি অ্যাকশন যদি দেখেন, এটা দুইটা এক্সট্রিমে, এক আইদার বিএনপি হচ্ছে গিয়ে বেইমান অথবা হচ্ছে গিয়ে বিএনপি ভালোই তো করছে, কোনো তো অন্যায় করছে না। মাঝামাঝি যে জায়গাটা বিএনপিকে, সো আপনি বিএনপির ম্যানিফেস্টোতে যান, বিএনপি ম্যানিফেস্টোতে কী প্রমিস করেছে, বিএনপি 31 দফায় কী প্রমিস করেছে, বিএনপি জুলাই চার্টারে এক্স্যাক্টলি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দেয়নি সেই জায়গায় কী বলেছে, এই জায়গাগুলো তো আপনার ধরার জায়গা। আপনাকে তো এক্সট্রিম বেইমানও বলতে হবে না, আবার হচ্ছে সকল কাজ করে যাচ্ছে সেটা বলতে হবে না। এখন এই মাঝামাঝি জায়গাটাতে তো মানে করতে হবে। এই আলোচনাটা তো অনেক দীর্ঘ, যেহেতু আমাদের পরিসর ছোট, কিন্তু একটা পার্টিকুলার বিষয় জানার জন্য, বোঝার জন্য আমি পার্সোনালি ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা তো যখন একটি রাজনৈতিক দল সংকটে থাকবে তাদেরকেই সেভ করবে, তাদের জন্যই সেফগার্ড। তো যারা ক্ষমতায় থাকে তারা এই জিনিসটা বুঝতে পারে না কেন যে তাদের দুঃসময়ে এটি তাদের জন্য কাজে আসবে, বা ওভারঅল মানে এটা তো রাষ্ট্রের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এটা সিম্পল, মানে আমি যেভাবে বুঝি সেটা রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় থাকে তারা কেন বোঝেন না? আপনার কি মানে এখানে হচ্ছে আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের, আপনি যদি দেখেন, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আজ পর্যন্ত আমরা যতগুলো গণতান্ত্রিক রেজিমও দেখেছি, গণতান্ত্রিক সিস্টেম, কোনোটাতেই কিন্তু আসলে কি আমরা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার করতে পেরেছি? আপনি 91 থেকে 2001 হচ্ছে আমরা করতে পেরেছি, কিন্তু আবার 2008-এ হচ্ছে গিয়ে আমরা ইসেতে কি বলে আবারও 1-11-র মতো একটা জায়গায় চলে আসছি। কারণটা হচ্ছে 2001-এ ইটস ট্রু, এটা সত্যি কথা যে আমরা পিসফুল ট্রানজিশন করতে পেরেছি। তা আপনার যদি মনে থাকে 2001-এও আপনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে যেই প্রধান বিচারপতিকে চুজ করা হয়েছিল তাকে কিন্তু সিনিয়রিটি প্রিন্সিপাল ভায়োলেট করে করা হয়েছিল। যেই সিইসিকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে কিন্তু তার বাড়ি গোপালগঞ্জ বলে হচ্ছে গিয়ে তাকে, তার মানেটা হচ্ছে, এই কথাগুলো আমি এই কারণে বলছি যে পিসফুল ট্রানজিশনের ব্যাপারে যে কনসার্ন, সেটা থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি মনে করে যে ডেমোক্রেসি বা ইলেকশন ইটস নট আ ডেস্টিনেশন, এটা হচ্ছে আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একটা ইনস্ট্রুমেন্ট। আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো, তারপরে আমি দীর্ঘ সময় হচ্ছে গিয়ে থাকবো। এখন আমার ইন্টেনশন যদি এইটা হয়, তাহলে আপনি যেটা বললেন, তাহলে তো এইটা আমার জন্য আসলে ভবিষ্যতের সেফগার্ড না, এটা বরং হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমি অপোজিশনকে মানে আরো বেশি সাস্টেইনেবল শাহান, মানে এটা এখন যেটা বললাম যে এটা কখনো আসলে সাস্টেইনেবল তো হয়নি, কারণ আপনার 96-তেও আপনাকে শেষ পর্যন্ত এটাতে যেতে হয়েছে, 2001-এ আওয়ামী লীগকে হারতে হয়েছে, 2008-এ, কিন্তু আমি একদম শুরুতে যে কথাটা বলতেছিলাম, আনফর্চুনেটলি পলিটিক্যাল পার্টিগুলোর আমাদের যেটা আমি বলছিলাম যে নেগেটিভ লার্নিং যেটা হয়েছে, আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে শিখেছে বিএনপি এটা আসলে ভালোভাবে এই অন্যায়টা করতে পারে নাই, আমি এটাকে আরো কিভাবে বেটার ওয়েতে করতে পারি। আপনি দেখেন হিসাবটা কিন্তু খুব সোজা, যে প্রধান বিচারপতি, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আওয়ামী লীগ এসে কি ঠিক করলো যে তাহলে আমার সিনিয়রিটি ভায়োলেট করে আমার দলের লোককে বসাইতে হবে, আমার পছন্দের লোকজনকে বসাইতে হবে, সেটা কাজ করলো না। বিএনপি এটা থেকে কি শিখলো, আমাকে আরও নিশ্চিত হতে হবে, নিশ্চিত আমি হওয়ার জন্য দরকার হলে আমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব, KM হাসানকে বসাবো, কারণ উনি আগে বিএনপির সাথে সংযুক্ত ছিলেন। এই যে লার্নিংটা, আনফর্চুনেটলি আমার যেটা ভয় হচ্ছে এই একই লার্নিংয়ের কন্টিনিউশন আমরা হচ্ছে গিয়ে এই সময় দেখি কিনা। আপনি যেটা বললেন, আমি বললাম যে শুরুতে যে জায়গায় শুরু করছিলাম, যে ছোট ছোট ইন্ডিকেটরগুলো, এই যে বিচার বিভাগের ব্যাপারে কোনো কিছু না করা, তারপর সেক্রেটারির ব্যাপারে না করা, এইগুলো না ওই ভয়গুলোকে আবার জাগিয়ে তোলে। আই হোপ
এবং আমরা যদি যেটা বললাম যে বিএনপির যে কমিটমেন্ট ছিল আমরা সেটা দিয়ে আগে তাকে মানে তার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জায়গাটা ধন্যবাদ শাহান। আমি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে একটি ভিন্ন বিষয় আসছে, ভিন্ন না আসলে আমরা যে আলোচনা করছি সেটির সাথে খুবই সম্পর্কযুক্ত, জেন্ডার ইস্যু, যেটা আপনার স্পেশালাইজেশনের জায়গা। আমরা বাংলাদেশে শুধুমাত্র জুলাই অভ্যুত্থান না, বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে যে শুদ্ধতম সংগ্রামের যে জার্নি, সেখানে যদি দেখেন নারীদের একটা সক্রিয় অংশগ্রহণ আমরা সবসময় দেখেছি, এবং জুলাইয়েও সেটা আমরা অনেকেই অ্যাকনলেজ করি। কিন্তু যখন এটা মানে সমতার প্রশ্ন আসে, এম্পাওয়ারমেন্টের প্রশ্ন আসে, তখন আমরা সেটাকে খুব কৌশলে ডিডাক্ট করার চেষ্টা করি, অ্যাভয়েড করার চেষ্টা করি, বা সেটাকে বাদ দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এটির কারণ কতটুকু আপনি মনে করেন যে মানে রাষ্ট্রীয় এবং কতটুকু সামাজিক? মানে এটা কি একটা মাইন্ডসেট, নাকি আসলেই এটা রাজনীতির খেলার কারণে এই বিষয়গুলো ঘটে থাকে? না, এখানে নারী আসলে শুনতে কটমটো হবে, বাট এটা সত্যি যে আপনি মুভমেন্টে যে কোনো মুভমেন্টে এই মানে নারীকে সিম্পলি ব্যবহার করা হচ্ছে। এটা যেমনই ভাবেই দেখানো, এবং এখানে খুব পলিটিক্যালি সুচারুভাবে আপনার প্যাট্রিয়ার্কি তো শুধু সামাজিক জায়গাতে থাকে না, আপনার সামাজিক মননে থাকে। তো যিনি বা যারা আন্দোলনের ছক কষেন, সেই মননেও একটা প্যাট্রিয়ার্কাল থট থাকে, এবং সেখানে আপনার ওমেনকে ব্যবহার করা হয় দুই কারণে। এক নাম্বার, যখন নারী আসে তখন সেখানে পার্টিসিপেশন নিশ্চিত হয়, আপনি সকল নারীর উপস্থিতি দেখতে পাচ্ছেন, সেটা একটা সরব উপস্থিতি যখন হয়, তাহলে আপনি দেখাচ্ছেন যে আসলে এটা স্বার্থান্বেষী মহলের না। কারণ বিনিথ ইওর মাইন্ড, আপনি মনে করেন নারী তো ঘরের জিনিস, ঘরে থাকার মানুষ, তো সে পর্যন্ত বেরিয়ে এসেছে, তার মানে হচ্ছে এটা খুবই ইনক্লুসিভ একটা ব্যাপার। এটা এক। দুই নাম্বার কাজ করে হচ্ছে আপনার ওই মুহূর্তে যদি কোনো নারী বিপজ্জনক অবস্থায় যান, যেটি আপনি আন্দোলনের কিন্তু অনেকগুলো ঘর থাকে, বুঝছেন তো, ঘরের সামনের রাস্তার যারা থাকে, ডিজাইনার তো পেছনে থাকে, তো ডিজাইনার এখানে যদি আক্রমণ হয় এবং সেখানে যদি কোনো নারীর উপর আক্রমণ হয়, সেটা আরো বেগ পেতে আরো সুবিধা। আপনি ডিজাইনার শব্দটি ব্যবহার করলেন, এই কারণে আমার একটু অবাক লাগলো, কারণ মানে আমাদের রাষ্ট্রের প্রধান ব্যক্তি কিছুদিন আগেও মাস্টার মাইন্ড হিসেবে, এই কারণে তো আমি ব্যবহার করছি। এটা তো আমার ব্যবহার না, আমি তো প্রধানের কাছ থেকে শিখে বলছি, খুব স্বাভাবিক না, কারণ আমরা তো শিখি। কারণ এখানে আপনি তো বলেছেন আপনি ডিজাইন করছেন, তো আপনি তো আন্দোলন, যে কোনো আন্দোলন সেটা হতে পারে ডিজাইন, কিন্তু সেই ডিজাইনের স্বার্থটা কোন অর্থে ইতিবাচক, আমি ডিজাইনের সমস্যা দেখি না, সেটা প্রশ্ন। আমি যখন জানবো যে আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য কোনো রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং আমি যখন এটা বলবো যে আমি সার্বভৌমত্বের উপরে আঘাত এসেছে, এটাই আমার আন্দোলনের একটা মৌলিক সূত্র, যখন আমার স্লোগান হয় দিল্লি না ঢাকা, একটি রাষ্ট্রের ইন্টারভেনকে আমি খারিজ করছি, গ্রহণ করতে চাচ্ছি না, আমার সার্বভৌমত্বে আঘাত, সেটি তো কোনোভাবে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওয়েলকামিং এর রাস্তা হতে পারে না, তার আগমনের রাস্তা হতে পারে না। তাহলে তো আপনি বদলাননি কিছু। আপনি এখানে বলছেন ইনস্টিটিউশনাল পরিবর্তনের কথা, কিন্তু আপনি দূরের জায়গায় সেই পারপাস সার্ভের মধ্যেই যখন থাকেন, আর এটাই যদি আপনার বৈশ্বিক বাস্তবতা হয়ে থাকে, তাহলে তো এত সহজে ব্যাপারগুলো পরিবর্তন হবে না। রাষ্ট্র তো একজন নারীর যে প্রোটেকশন, সেটাকে মানে কনস্টিটিউশনালি তো এটাকে রেকগনাইজ করে, হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে জুলাইয়ের পরে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু জুলাইয়ের পরে এই জিনিসটা যেন বেড়ে গেছে, মানে অনলাইন থেকে শুরু করে অফলাইনে বুলিং, হ্যারাসমেন্ট থেকে শুরু করে, মানে আমরা যা কিছু দেখেছি, দিস ইজ সামথিং মানে অ্যালার্মিং। মানে এটার ক্ষেত্রে রাষ্ট্র কেন মানে সক্রিয় কোনো উদ্যোগ নিচ্ছে না? মানে এটাকে তো আলাদা অ্যাটেনশন দেওয়ার কথা, মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, বাট ওয়াই আপনার কাছে কেন, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে এটা নিয়ে রাষ্ট্রের যতটুকু করার কথা ছিল সেটি তারা করছে না? না, একেবারে মনে হওয়ার তো কোনো কারণই নাই। কারণ হচ্ছে আপনি তো জানেন, এটা তো বলা বাহুল্য যে জুলাইয়ের পরবর্তীতে একটা ফার রাইটিস্ট একটা সকলের মধ্যে দেখা দিয়েছে, তাই না? তো ফার রাইটিস্ট যে পলিসি যখন আপনি নিচ্ছেন, তখন আপনার চিন্তার মধ্যে তো আপনি তো মনেই করছেন না যে তারা কোনো গুরুত্বপূর্ণ এন্টিটি, এবং এই মনে না করার প্রসেসটা আপনি ইলেকশনের নমিনেশন থেকে শুরু করে সব জায়গায় দেখতে পাবেন। ভাই, রাতারাতি তো বাংলাদেশের সকল নারী অমেধাবী হয়ে যায় নাই। আপনি গুরুত্বপূর্ণ পদপদবীর ক্ষেত্রে, এই যেখানে যে মনে করেন পার্টির ভিতরে, ঠিক আছে, আপনি ওইভাবেই দিচ্ছেন, সেখানেও দেখেন নারী নাই।
এই যে ভাইস চ্যান্সেলর নিয়োগের কথা বলি, যেহেতু আমরা আছি, একটি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারী ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি। ঠিক আছে, এখন আমি বলছি না টোকেনাইজেশন করতে, আই ডি নট সে যে আপনি নারী টোকেন দিবেন। আচ্ছা, প্রোটেকশনের কথা বলছেন, এটা তোমার প্রায়োরিটি লিস্টেই নাই, এটা তোমার সবচেয়ে লেস প্রায়োরিটিতে পড়ে আছে। কারণ আমি একটা ফার রাইটিস্ট চিন্তাকে ধারণ করছি, এবং শুধু তাই না, আমি মনে করছি এখানে আরেকটা ঘাটতিও আছে, এটা আমাকে বলতে হবে। হয়েছে কি, দীর্ঘদিনের আপনার 15 বছর না থাকাতে শুধু বিএনপি না বা এসে কেউই তো ছিল না, তো অনেক কিছুই তো পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস মনে হয় কেউ মাথায় নিচ্ছে না, যে আপনার সূচকে উঠতে গেলে ওই জেন্ডারকে কনফার্ম করতে হবে, জেন্ডার গ্যাপকে অ্যাকনলেজ করতে হবে। আপনি এখন আপনার মনোযোগ ওই দিকে পড়ে নাই। তাহা না হলে আপনি লিখে রাখেন, আগামী 1-2 বছরের মধ্যে বাংলাদেশের সকল সূচকে ফল ডাউন আসবে। যখন সূচকে ফল ডাউন আসবে, তখন দেখবেন টনক নড়বে যে কি ব্যাপার, ঘটনাটা কি ঘটছে। কিন্তু আমাদের সমস্যাটা তো এখানে, আপনি প্রবলেমটা তো এখানে অ্যাকনলেজ করছেন না। এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে, তারা ভুলে গেছে যে 15 বছরে কিভাবে দুনিয়া চলে, শুধু সেক্রেটারিয়েট চলে না, দুনিয়াটা কিভাবে চলছে। যারা কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, তাদের কাছেও এটা মনে করছে যে এটাই না, কারণ তাদের কাছে মডেলকে, ধরেন আপনার মডেল যদি হয় আফগানিস্তান, আপনি তো তখন জেন্ডারকে গুরুত্ব দিবেন না। ওখানে তো জেন্ডার ছাড়া আফগানিস্তান দিবে আর কেন? আপনি 24-এর পরে দেখেননি আফগানিস্তানে আমাদের নেতাদেরকে যেতে আসতে, তাদের নেতাকে আসতে, সেটার করতে, এগুলো তো একটার একটার সাথে কানেক্টেড। সো এই প্রসেসে জেন্ডার আলোচনাটা একেবারেই একটা লেস প্রায়োরিটি আলোচনা হয়ে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত টিল নাও। একটা ছোট কথা আমি না বলে পারবো না, এবং এই সমালোচনাটা আমি খুব নির্দ্বিধায় করব। আপনার বিএনপির মতো একটি দল, যেই দলের চেয়ারপারসন টার্মটার ব্যবহার ছিল খালেদা জিয়ার জন্য, সেখানে যখন তারেক রহমান দায়িত্ব নিলেন, কিভাবে সেটি আবার চেয়ারম্যানে আবর্তিত হলো, ইটস এ ক্লিয়ার কার ইন্ডিকেশন আপনি এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। জগৎ কোথায় বদলে গেছে, কারণ ভাষা তো অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা স্টেট, আপনি আমাকে প্রথমে বলছিলেন না অন্য দেশ, দেখেন আমরা কিন্তু, এটা চমস্কি বলেছে, মানুষের ভাষা, একটা সমাজের ভাষা তার চিন্তার প্রতিফলন ঘটায়। আপনি বাইরে আছেন, আমরা সবাই বাইরে গিয়েছি, ওখানে কিন্তু একটা ছোট বাচ্চাকে কেউ বলে না কোন ক্লাসে পড়ো, ইটস এ ইয়ার 1, গ্রেড 1, বিকজ ক্লাস ইটসেলফ একটা সাপ্রেশনের জন্ম দেয়। আমাদের এখানের ভাষাগুলো ব্যবহার দেখেন, আপনি আমার ভাষাগুলো দেখেন, জুলাইয়ের এত সুন্দর ভাষা, জুলাই রিভলিউশনের এত সুন্দর ভাষা, সকল ভাষা জুলাইয়ের পরবর্তীতে এত পরিমাণ মেসোজেনিস্টিক, এত পরিমাণ মানে কি বলবো, ফ্যামিনিটিকে আঘাত করে করা কেন হচ্ছে সেগুলো? কারণ আপনি এই ফোর্সটাকেই মনে করছেন যে এটা একটা অক্সিলারি ফোর্স। তো এই প্রক্রিয়াগুলো তো চলছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি দুজনের কাছে আসবো ছোট্ট একটা প্রশ্ন নিয়ে, কনক্লুডিং কোয়েশ্চেন। প্রথমেই ডক্টর শাহান, গত 6 মাসে বা সরকার পরিচালনার এই সময়টাতে বিএনপি সরকারের মানে খুব উদ্বেগজনকভাবে পারফর্ম করতে পারছে না বা ডেলিভার করতে পারছে না, ওই পর্যায়ের সমালোচনা না থাকলেও একটা উদ্বেগ কিন্তু আছে, যার সঙ্গেই কথা বলবেন আপনি হয়তো শুনতে পারবেন, যে চাঁদাবাজির মাত্রাটা বেড়ে গেছে এবং রাজনৈতিক যে কাঠামো, সেটির ভেতর থেকে রাজনৈতিক কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, অ্যাজ ইফ যে 17 বছরের যে ক্ষুধা সেটি যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে হবে, এরকম একটি সমালোচনার জায়গা কিন্তু তৈরি হয়েছে। এ ব্যাপারে আপনার একটা ব্রিফ কমেন্ট নিয়ে আমি স্নিগ্ধার কাছে যাব কনক্লুডিং রিমার্কে। না, এইটা তো মানে এটার কয়েকটা ধাপ আছে। একটা তো হচ্ছে কি আপনি দলের উপর আসলে কতখানি কন্ট্রোল এক্সারসাইজ করতে পারেন। এখন বিএনপি যে কাঠামোতে বা যেভাবে কাজ করে, সেইখানে হচ্ছে গিয়ে এই ধরনের কন্ট্রোল একদম এক্সারসাইজ করাটা হচ্ছে গিয়ে খুব ডিফিকাল্ট একটা পজিশন। আপনি হচ্ছে গিয়ে এই কাজটা করতে পারবেন না, আপনার দল এত বড়, এত জায়গায় ছড়িয়ে আছে, সেটা পারবেন না। মানে আমি হয়তো নিজেকে রিপিট করতেছি বারবার, বাট আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। এই যে আমরা ইনস্টিটিউশনের কথা বলতেছি, দিস ইজ ওয়াই ইউ নিড ইনস্টিটিউশন। তারেক রহমানের পক্ষে বা একজন নেতার পক্ষে এই কাজটা করা সম্ভব না। এবং দেখুন, দেয়ার আর এক্সাম্পলস। আপনি যদি 2001 থেকে 2005-এর দিকে তাকান, এই যে র্যাব তৈরি করা, এটা কিন্তু একসময় এই অল্টারনেটিভ একটা ইনস্টিটিউশন তারা হচ্ছে গিয়ে তৈরি করেছেন। মানে অল্টারনেটিভ ইনস্টিটিউশন না, তারা একটা আমি বলবো একটা ডিভাইন্ট একটা ইনস্টিটিউশন তৈরি করছেন,
যেহেতু তারা এগুলোকে কন্ট্রোল করতে পারছেন না, এবং সেইটা তারপর একটা মনস্টারে পরিণত হয়েছে। আপনি যখন স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আপনি এটাকে ডিল করতে পারবেন সেটা না করে আপনি যখন বিকল্প একটা ইনস্টিটিউশন তৈরি করান এবং তাকে এত ক্ষমতা দিয়ে দেন যে সে মনস্টার হয়ে যায়, আই হোপ দ্যাট বিএনপি হচ্ছে গিয়ে এখান থেকে লার্ন করছে। এখানে ডিলেমা হচ্ছে দুইটা, আমি কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমাকে একটা অন্য একটা অথরিটি তৈরি করতে হবে। ইনস্টেড অফ আমি এইরকম মনস্টার তৈরি করার চাইতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কী ধরনের ইনস্টিটিউশনগুলো আমার আয়ত্তের মধ্যে আছে সেগুলোর মাধ্যমে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। যেমন আপনার পুলিশের সাথে একটা তো কানেকশন তৈরি হয়ে যায়, নেক্সাস তৈরি হয়ে যায়, তাহলে হোয়াট অ্যাবাউট পুলিশের রিক্রুটমেন্ট, প্রমোশন, ট্রান্সফার, এইটাকে আমি কতখানি পার্টিজান কন্ট্রোলের বাইরে রাখতে পারি? আমার ইন্টারেস্ট নেই, তাহলে ওয়াই নট পুলিশ কমিশনের যে প্রস্তাবটা ছিল সেরকম কোনো একটা কিছু হচ্ছে গিয়ে আপনি করেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসিকে আমি আমার দলের লোক বসাইতে চাই, এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট, আমার পার্টির লোকজন এখানে ঢুকতে চায়, সো আমারও ইন্টারেস্ট আছে এইখানে, সো আমি করতে চাইলে তাই করব। ওয়াই নট বিএনপির নিজের যে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন এবং এই ধরনের একটা ইনস্টিটিউশন তৈরি করার মাধ্যমে বা পিএসসিকে তার দায়িত্ব দেওয়া, আপনি এইভাবে একটু ডিজাইনটা চিন্তা করেন না কেন? আমার মনে হয় সেইটাকে একটা বড় ধরনের, এবং এটা একটা লং টার্ম কনসিকোয়েন্স থাকে ডেমোক্রেটিক প্র্যাকটিসের উপরে। আই হোপ দ্যাট বিএনপি হচ্ছে গিয়ে সেই রাস্তায় হাঁটুক। ধন্যবাদ ডক্টর শাহান। ডক্টর স্নিগ্ধা, আমরা যে আলোচনা করলাম সেই পুরো আলোচনার যে এসেন্স, সেই অনুযায়ী যদি আপনি আপনার কনক্লুডিং রিমার্ক আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি সবসময় মনে করি যে কালচারকে পরিবর্তন না করলে আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম বলেন বা কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আপনি জুডিশিয়ালের কথা বলছিলেন না, যে রাষ্ট্রে ধরেন আজকে রাষ্ট্রপতির নাম হিসেবে সবচেয়ে যাকে শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বিরুদ্ধে ময়লার গাড়ি ভাঙার মামলা হয়, বুঝতে পেরেছি, মানে মামলা হতেই পারে কিন্তু তাই বলে ময়লার গাড়ি, মানে এটা ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড, সাধারণ মানুষও বুঝতে পারে। মামলা বাণিজ্য হয়, মামলা এখানে বিচারের জন্য হয় না, কিন্তু অর্থাৎ আমি বিচার চাচ্ছি তা কিন্তু হচ্ছে না, আপনার আমার ইন্টারপার্সোনাল দ্বন্দ্ব সেটি একটি মামলা দিয়ে আপনাকে হ্যারাসের টুল হয়ে যায়। আমরা শুধু উপরটা দেখছি, কিন্তু এইখানে যে প্রসেসটা, আমি আপনি মনে করছি মামলা আমার বিচারের জন্য যে চাওয়ার থেকে আপনি যদি কত ভুয়া মামলা হয় সেটি, এটা বাদ পারিবারিক আইন বলেন, রাজনৈতিকভাবে বলেন, এইটা তো একটা কালচার। জমি সংক্রান্ত মামলা বলেন, ভূমি দখলের মামলা বলেন, এই কালচারাল পরিবর্তনটা না করে শুধুমাত্র উপর থেকে যদি আপনি মনে করেন যে শুধু ইনস্টিটিউশন, কখনো পরিবর্তন হবে না, কারণ ওখানে যারা যায় তারা এই কালচারাল সিট থেকে তৈরি হয়ে ওই পর্যন্ত যায়। এখন আমাদের সকলের মনোযোগ হচ্ছে শুধুমাত্র ওই জায়গাটাতে কাজ করার, কিন্তু আমরা বেসিক বা রুট লেভেলে কতজন জানে কি প্রসেসে কাজ করতে হয়, আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানি না। এই যে না জানার ব্যাপারগুলো, আপনি এটা আরেকটার সাথে এতটাই ওতপ্রোতভাবে যুক্ত যে এটা উপর থেকে আপনি চাপিয়ে দিলে হবে না, এটা এক। আর দ্বিতীয় আরেকটা কথা বলবো, পরিবর্তন স্লোলি হচ্ছে, খুবই স্লোলি হচ্ছে, কিন্তু গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশের ইনস্টিটিউশনাল রিফরমেশন কিছুই হবে না, এটা না করে পার পেয়ে যেতে পারবে সেটা আমার কাছে মনে হচ্ছে না, কারণ 31 দফার মধ্যেও সেটা নাই। আর ইনস্টিটিউশনের ইটসেলফ সকল কিছু রিফর্ম হবে সেটাও আমি মনে করি না, বরঞ্চ এখন সামহাও আমাদের মনোযোগটা রাজনীতির মধ্যে আটকানো। সংস্কার কমিশনের যে এতগুলো সংস্কার কমিশন ছিল, চিন্তা করে দেখেন, সেগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না, সংসদেও কোনো আলাপ হয়নি, তাদের সুপারিশ নিয়েও কোনো আলাপ হয়নি। কোনোভাবে কি এরকম যে আমাদের মনোযোগটা কে আসবেন, কিভাবে আসবেন, তাকে আসতে দেওয়া যাবে না সেদিকের মধ্যে নিহিত, অথবা অন্য জায়গার মধ্যে নিহিত? যদি এগুলোর মধ্যেই নিহিত থাকে, আপনি কখনই বা ইনস্টিটিউশনাল রিফরমেশন করবেন, আর কখনই বা আপনি আপনার আমার সমস্যা, যে সমস্যা আমরা এভরিডে পড়ছি, লোডশেডিং, গ্যাস, এভরিডে, সেগুলো নিয়ে আলাপ কখন করবেন? পুরো মনোযোগটাই ওদিকে রাখা হচ্ছে। এটা কি এই জন্য যাতে করে 17 বছর যা পাইনি সেটার ব্যবস্থা করতে পারি? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ডিপলি ভাবা উচিত, এবং আমি মনে করি সরকারের জবাবদিহিতার সময় এসেছে। 6 মাসে আপনি কি পরিবর্তন করলেন? আমরা তো নয়া গণঅভ্যুত্থানের কথা বলছি, মিডিয়াতেই বলছি, মিডিয়াতে কেন এই প্রশ্ন আসছে না? এরকম কোনো প্রোগ্রাম আসছে না, আমাদেরকে না বসিয়ে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আপনি 6 মাসে
করলেনটা কি? অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা এবং ডক্টর শাহান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেটি দিয়ে শেষ করলেন ডক্টর স্নিগ্ধা, যে যারা ক্ষমতায় থাকেন বা যারা নীতি নির্ধারক বা যারা রাজনীতিবিদ, তাদেরকে কেন প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছি না। গণমাধ্যমের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করছি বা চেষ্টা করতে চাই যে তারা জবাবদিহিতার মুখোমুখি হন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার যে অনুষ্ঠানটি, মানে এটা স্বীকার করতে বা বলতে বাধা নেই যে যখনই নীতি নির্ধারকদেরকে ডাকা হয়, তারা কোনো এক বিচিত্র কারণে ভীষণ রকমের স্কেপটিক্যাল, মানে তাদের কাজের যে মূল্যায়ন বা জবাবদিহিতার জায়গায় এখনো পর্যন্ত বোধহয় তারা খুব কনফিডেন্ট একটি জায়গা থেকে মানুষের বা গণমাধ্যমের মুখোমুখি দাঁড়াবার মতো সেই শক্তি বা সাহস সঞ্চয় করতে আমার মনে হয় যে আরেকটু হয়তো সময় লাগবে। সেই সময়টা আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই যে তারা আমাদের সঙ্গে কথা বলুক, জনগণের সামনে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে কথা বলবার সেই শক্তি অর্জন করুক। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।